বৈযুক্তিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বরিস পাস্তেরনাকের নোবেলজয়ী উপন্যাস ডক্টর জিভাগো। উপন্যাসটির আজ 11তম পর্ব। আগস্ট চলে গেছে, সেপ্টেম্বরও শেষ হয়ে এলো। শীত এলো বলে, আর মানুষের জগতেও বাতাস ভারী হয়ে আছে এমন কিছুতে যা প্রকৃতির এই মৃত্যুর মতোই কঠিন। সকলের মুখে শুধু তারই কথা। জোগাড় করতে হবে খাবার আর জ্বালানি কাঠ, কিন্তু জড়বাদের সেই বিজয়ের দিনে জড় এক নির্বস্তুক ধারণায় পরিণত হয়ে গেছে। কেউ আর খাবার বা জ্বালানি বলে না, বলে পুষ্টি, বলে ইন্ধন সংগ্রহ। যে অজানা পরিচিত সমস্ত বস্তু ভাসিয়ে নিয়ে চলার পথে সকল জায়গা জনশূন্য করে ফেলেছে, তা যদিও শহরের সন্তান ও সৃষ্টি, তবু তার সামনে শহরবাসীরা আজ শিশুর মতো অসহায়। খোঁড়াতে খোঁড়াতে, ঘষ্টাতে ঘষ্টাতে মানুষের দৈনন্দিন জীবন যুদ্ধ করতে করতে এগিয়ে চলেছে অজানা গন্তব্যের দিকে। কিন্তু তৎসত্ত্বেও এখনো কথা বলে লোকেরা, নিজেদের ঠকায়। কিন্তু ইউরি বুঝতে পেরেছিল, জেনেছিল সব শেষ হতে চলেছে। সে আর তার মতো লোকেদের ধ্বংসের আজ্ঞা ঘোষিত হয়ে গেছে। সামনে কঠোর পরীক্ষা, হয়তো মৃত্যু। তাদের সময় শেষ হয়ে এসেছে। দিনগুলি তার চোখের ওপর দিয়ে ছুটে চলে যাচ্ছে। দৈনন্দিন জীবনের খুঁটিনাটি, তার কাজ, তার চিন্তা, এরাই বাঁচিয়ে রেখেছে তার বিচার বুদ্ধিকে। তার স্ত্রী, তার সন্তান, উপার্জনের প্রয়োজন, তার অভ্যাসের বিনম্র নিত্য নৈমিত্তিকতা, এতেই তার মুক্তি নিহিত। সে উপলব্ধি করলে ভবিষ্যতের দানবীয় যন্ত্রের কাছে সে এক বামন মাত্র। সেই ভবিষ্যৎকে সে ভয়ও পায়, ভালোও বাসে। গোপনে সেই ভবিষ্যতের জন্য সে গর্বিত। আর যেন শেষবারের মতো বিদায় জানাতে গিয়ে সে আগ্রহ ভরে লক্ষ্য করে গাছ আর মেঘ আর রাস্তার মানুষগুলিকে, দুর্ভাগ্যের সঙ্গে সংগ্রামে নিযুক্ত এই রুশীয় মহানগরকে। যাতে অবস্থার উন্নতি হয়, সেজন্য সে আত্মাহুতি দিতে প্রস্তুত, কিন্তু কিছু করার ক্ষমতা তার নেই। আরবাটে রুশ চিকিৎসক সমাজের দাওয়াইখানার কাছে যখন সে ওল্ড কোচিয়ার্ড স্ট্রিট পার হয়, ঠিক তখনই ওই আকাশ আর রাস্তার লোকেরা তাকে তীব্রভাবে আকর্ষণ করে। হাসপাতালের কাজে আবার যোগ দিয়েছে সে। হাসপাতালটার নাম এখনো হোলি ক্রসই আছে, যদিও ওই নামধারী গোষ্ঠীটার আর চিহ্ন নেই। এ পর্যন্ত এর চাইতে উপযোগী কোনো নামের কথা কেউ ভেবে উঠতে পারেনি। কর্মীরা ইতিমধ্যেই বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছেন। মধ্যপন্থীরা আছেন, তাদের স্থূলত্ব ইউরির বিরক্তি উদ্রেক করে, আর তারা ইউরিকে বিপজ্জনক বলে মনে করেন। আর আছেন তারা, যারা রাজনীতিতে অনেক দূর এগিয়েছেন, তাকে যথেষ্ট লাল বলে মনে করেন না তারা। ইউরি অতএব কাউকেই খুশি করতে পারে না। সাধারণ কাজের ওপরে পরিচালক তার ঘাড়ে স্ট্যাটিস্টিক্সের ভার চাপিয়েছেন। অন্তহীন প্রশ্নমালা তার হাতে আসে। অসংখ্য ফর্ম লিখে ফেলতে হয়। মৃত্যুর হার, অসুস্থতার হার, কর্মীদের উপার্জন, তাদের রাজনৈতিক চিন্তার মান, নির্বাচনে তাদের অংশ, জ্বালানির, খাদ্যের, ওষুধের চিরন্তন অভাব, সবকিছুর নিখুঁত হিসেব জানাতে হবে। স্টাফরুমে জানলার ধারে তার পুরনো টেবিলে বসে কাজ করে ইউরি। সব রকম আকারের আর আকৃতির ফর্ম আর চার্টে তার টেবিল স্তূপীকৃত হয়ে থাকে। একপাশে সেগুলো সরিয়ে রেখেছে সে। মাঝে মাঝে কয়েক মুহূর্তের জন্য সে ছুটি নেয়। ডাক্তারি নোট নেবার জন্যই শুধু নয়, বামন ও মানব নাম দিয়ে সে সময়কার বিবৃতিময় যে বইটি সে রচনা করছে তার জন্য। বইটিতে গদ্য রচনা, কবিতা ও আরও নানা রকম লেখা থাকবে। সব লেখাতেই তার এই অনুভূতি ধরা পড়বে যে অর্ধেক পৃথিবী আর নিজেকে ভুলে গিয়ে ঈশ্বর জানেন কোন ভূমিকায় অভিনয় করছেন। তার ঘরটি উজ্জ্বল। তার সাদা চুনকাম করা দেয়ালের ওপর ক্রিম রঙের রোদ্দুর মনে করিয়ে দেয় স্বর্গারোহণ পরবের পরবর্তী হেমন্তের সোনালি দিনগুলিকে, যখন ভোরবেলা শিশির পড়া শুরু হয় আর পাতলা হয়ে আসা বনের উজ্জ্বল পাতার ফাঁকে ফাঁকে লাফায় তিতির আর হরবোলা। অমন দিনে চরম দূরত্বে উঠে যায় আকাশ। আকাশ আর মাটির মাঝখানকার স্বচ্ছ বাতাসের মধ্যে উত্তরের তুহিন ঘন নীল দীপ্তি লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ে।
এই পৃথিবীর সবকিছু আরো স্পষ্ট দেখা যায়, আরো স্পষ্ট শোনা যায়। যে কোনো শব্দ জমে যায় বরফের মতো, ধ্বনি তুলে তুলে বিপুল সুদূরে মিলিয়ে যায়, যেন আগামী অনেকগুলি বছর ধরে জীবনের বিস্তারকে প্রকাশ করবে। এমনিভাবে প্রকৃতি নিজেকে মেলে ধরে। অসহনীয় হতো এই স্বচ্ছতা, যদি না তা এত ক্ষণস্থায়ী হতো, যদি না আসতো ত্বরান্বিত সন্ধ্যার ঠিক আগে হেমন্তের রস্যদিনের অবসানকাল। সেই আলো এসে পড়েছে এখন স্টাফ রুমে। প্রথম হেমন্তের সূর্যাস্তের আলো, কোনো পাকা ফলের মতো সরল, স্বচ্ছ ও সজল। ইউরি টেবিলে বসে লিখছিল, চিন্তা করার জন্য আর কালিতে কলম ডোবাবার জন্য থামছিল মাঝে মাঝে। এদিকে নিঃশব্দ পাখিরা স্টাফ রুমের উঁচু জানলার পাশ দিয়ে উড়ে চলে যাচ্ছে। তাদের ছায়া পড়ছে কাগজের ওপর দিয়ে চলমান ইউরির হাতের ওপরে, পড়ছে ঘরের দেয়ালে আর ফর্মে বোঝাই টেবিলটার ওপর, আর অমনি করে নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে। কেমিস্ট্রির ডেমনস্ট্রেটের ঘরে এলেন। মোটা মানুষ, কিন্তু ওজনে এত কমে গেছেন যে ভাঁজে ভাঁজে ঢিলের চামড়া ঝুলে আছে তার। মেপল পাতা সবই প্রায় ঝরে গেল, ভদ্রলোক বললেন। ঝড়জল কিভাবে সহ্য করে, অথচ এক সকালের হিমে সব শেষ। ইউরি চোখ তুলে তাকালো। যে রহস্যময় পাখিরা জানলা দিয়ে উড়ে যাচ্ছিল তারা আসলে মেপল পাতা। গাছ থেকে উড়ে এসে উঁচু দিয়েই উড়ে যাচ্ছে তারা। তারপর বাঁকা কমলা রঙের তারার চেহারা নিয়ে ঝরে পড়ছে দূরে ঘাসের ওপর। জানলায় পুডিং লাগানো হয়েছে? এখনো হয়নি, ইউরি লিখে চলল। লাগাবার সময় হয়েছে বোধহয়। লেখায় ডুবেছিল ইউরি, কোনো জবাব দিল না। ইস, তারাসিউক চলে গেল, রাসায়নিকটি বলে চললেন। সোনার টুকরো ছেলে এই তারাসিউক। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারে, যা কিছু চাও সব জোগাড় করে আনবে সে। আর এখন জানলার কাজগুলো আমাদের নিজেদের ঠিক করে নিতে হবে। পুডিং নেই, তা বানিয়ে নেওয়া যায়। আমি বলে দেব কি কি মাল মশলা লাগবে। রেড়ির তেলে আর খড়ি মিশিয়ে কি করে কাঁচ আটকাবার পুডিং করতে হয় তার ব্যাখ্যা করতে লাগলেন তিনি। আচ্ছা, আসি এবার। আপনি এখন কাজ করছেন মনে হচ্ছে। অন্য জানলার কাছে গিয়ে তার বোতলের আর নমুনার শাড়ির ওপর ঝুঁকে পড়লেন তিনি। চোখের মাথাটি খাবেন আপনি, একটু পরে বললেন। অন্ধকার হয়ে আসছে, আলো তো আর দেবে না এরা। চলুন বাড়ি যাওয়া যাক। আর মিনিট 20 আমি কাজ করব। ওর স্ত্রী এখানে ঝিয়ের কাজ করত। কার স্ত্রী? তারাসিউকের। জানি। তারাসিউক যে কোথায় তা কেউ জানে না। সারা দেশময় ডাকাতি করে ঘুরে বেড়াচ্ছে। গত গ্রীষ্মে 2 বার এসেছিল বউয়ের কাছে, এখন আবার গেছে। নতুন জীবন তৈরি করছে সে। ও হলো ওইসব সৈন্য বলশেভিকদেরই একজন। রাস্তায়, ট্রেনে, সর্বত্রই তো তাদের দেখা যায়। ওদের বিষয়ে একটা কথা শুনবেন। ধরুন তারাসিউক, যে কোনো ব্যাপারে ওর বুদ্ধি খেলে। যাই করুক না কেন ভালো করে করে। যুদ্ধেও তাই হলো ওর। যেভাবে অন্য কোনো কাজ হলে শিখত, ঠিক সেভাবেই যুদ্ধ করতে শিখল। 1 নম্বরে লক্ষ্যভেদকারী হলো। উত্তেজনায় চমৎকার ওর প্রতিক্রিয়া, চোখের আর হাতে সুন্দর সংযোগ। পুরস্কৃত করা হলো তাকে, সাহস বা বুদ্ধির জন্য নয়, সবসময় লক্ষ্যভেদ করতে পারার জন্য। যেটাই করতে যায় সেটাতেই নেশা ধরে যায় ওর। যুদ্ধটাকেও সেইভাবে নিল। বন্দুক যে মানুষকে কি করতে পারে সেটা বুঝতে পারলে সে শক্তি দেয়, সম্মান আনে। নিজে ক্ষমতাশালী হতে চাইল সে। যার হাতে বন্দুক আছে সে তো অন্য সব মানুষের মতো নয়। আগেকার দিনে এসব লোক ডাকাত হতো। তারাসিউকের কাছ থেকে বন্দুকটা নেবার চেষ্টা করে দেখুন এখন। তারপর এলো সেই বুলি, মনিবের বিরুদ্ধে বন্দুক তোলো। তারাসিউক তাই তুলল। আসল গল্পটা এই হলো মার্ক্সবাদ। এটা সবচেয়ে খাঁটি, একেবারে সোজাসুজি জীবন থেকে তুলে আনা। আপনি জানতেন না? রাসায়নিক তার টেস্ট টিউবের চোঙের কাছে ফিরে গেলেন। স্টোভের বিশেষজ্ঞটিকে কেমন লাগলো আপনার? জিজ্ঞেস করলেন তিনি। ওকে পাঠিয়ে দেবার জন্য আপনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। চমৎকার মানুষ। হেগেল আর ক্রোচেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা কথা বললাম। তা তো বটেই, হাইডেলবার্গে দর্শনের ডিগ্রি নিয়েছিলেন উনি। স্টোভের কথা বলুন। সেটা তত ভালো নয়। এখনো ধোঁয়া বেরোচ্ছে? ধোঁয়া থামে কখন?
নিশ্চয়ই চিমনি ভুল বসানো হয়েছে। শুধু যদি টারাস টিউব থাকতো। কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে। মস্কো তো একদিনে তৈরি হয়নি। স্টোভকে কাজে লাগানো তো আর পিয়ানো বাজানো নয়। ওতে নৈপুণ্যের দরকার হয়। জ্বালানি কাঠ আছে? কোথায় পাবো? গির্জার দারোয়ানকে পাঠিয়ে দেব। ও হলো এক জ্বালানি চোর। বেড়া তুলে টুকরো টুকরো করে জ্বালানি তৈরি করে। তবে তার সঙ্গে আপনাকে দর কষাকষি করতে হবে। না থাক, বরং ইঁদুর ধরাটা ভালো। ক্লোকরুমে গিয়ে ওভারকোট পরে তারা বেরিয়ে পড়ল। ইঁদুর ধরা কেন? আমাদের বাড়িতে তো ইঁদুর নেই। আরে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এর। আমি কাঠের কথা বলছি। ইঁদুর ধরা বুড়ি কাঠের খুব বড় ব্যবসা ফেলেছে। একেবারে রীতিমতো বাণিজ্য করছে সে। জ্বালানির জন্য পুরো বাড়ি কিনে নেয়। হা কপাল! অন্ধকার হয়ে এলো, সাবধানে পা ফেলবেন। আগে হলে এ পাড়ার যে কোনো দিকে আপনাকে চোখ বুজে নিয়ে যেতে পারতাম। সব চেনা ছিল, কাছেই জন্মেছিলাম কি না। কিন্তু বেড়া ভাঙা শুরু হওয়ার পর থেকে এমনকি দিনের বেলাতেও পথ খুঁজে পাই না। অচেনা শহরে আছি বলে মনে হয়। আবার দেখুন, অদ্ভুত সব জায়গার খুব নামডাক হচ্ছে। লক্ষ্য করেছেন আপনি? লিটল এম্পায়ার ধরনের ছোট ছোট বাড়ি, বাগানে সবুজ গোল টেবিল আর চেয়ারগুলো পচে পচে যাচ্ছে। সেই বাড়িগুলোর অস্তিত্ব এতদিন কে জানতো বলুন? সেদিন ওরকম একটা জায়গার পাশ দিয়ে যাচ্ছিলাম। 3 রাস্তার মোড়ে ছোট্ট ফাঁকা জায়গা। দেখি কি লাঠি ঠুকঠুকিয়ে এক বৃদ্ধা মহিলা চলেছেন। অন্তত 100 বছর বয়স হবে তার। নমস্কার ঠাকুমা, বললাম আমি। মাছ ধরার জন্য পোকা খুঁজছেন নাকি? আমি ঠাট্টা করে বলেছিলাম কথাটা, কিন্তু উনি বেশ গম্ভীরভাবে জবাব দিলেন আমার কথার। না খোকা না, বললেন উনি, ব্যাঙের ছাতা খুঁজছি। আর জানেন, সত্যি কথা, শহরটা যেন জঙ্গলে পরিণত হচ্ছে। পচা পাতা আর ব্যাঙের ছাতার গন্ধ ছড়িয়ে আছে শহরে। বোধহয় বুঝতে পেরেছি কোন জায়গাটার কথা বলছেন। রূপলি পথ আর নিঃশব্দ পথের মধ্যে নয় কি? রূপলি পথ হচ্ছে ব্রিয়ান্নায়া, নিঃশব্দ পথ হচ্ছে মোলচায়ান্না। ওই জায়গাটার অদ্ভুত অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হই আমি। হয় এমন কারো সঙ্গে দেখা হয় যাকে 20 বছর দেখিনি, কিংবা কিছু একটা খুঁজে পাই। জায়গাটা নাকি ভয়ের। তা হওয়া আশ্চর্য নয়। পেছন দিকটায় তো রীতিমতো এক খরগোশের খাঁচা। ঘোরানো পেঁচানো রাস্তার পর রাস্তা স্মলেনস্কির কাছে দাগি চোরেদের আস্তানার দিকে চলে গেছে। আপনি কোথায় আছেন তা বোঝার আগেই দেখবেন আপনাকে উলঙ্গ করে রেখে তারা পালিয়েছে। আর ওখানে রাস্তার বাতিগুলো দেখেছেন? কিছুই আলো হয় না বলতে গেলে। ওদের যে কুস্তিগির বলা হয় সেটা নেহাত মিথ্যে নয়। দেখবেন ধাক্কা খাবেন না যেন। রূপলি পথের ধারে চৌমাথায় সত্যি অদ্ভুত সব ঘটনা ঘটেছে ইউরির জীবনে। অক্টোবর দাঙ্গার আগে এক ঠান্ডা অন্ধকার রাতে সে দেখেছিল পথের ওপর অচেতন হয়ে একটি লোক পড়ে আছে। ফুটপাথের সিমেন্টের ধারে হাত পা ছড়িয়ে ল্যাম্পপোস্টের তলায় মাথা রেখে শুয়েছিল সে। ইউরি তাকে জাগাবার চেষ্টা করতে কাতরে উঠে বিড়বিড় করে তার মানিব্যাগ বিষয়ে কি যেন বলল লোকটি। তাকে মেরে ধরে সর্বস্ব লুট করে নিয়েছে, মাথায় মেরেছে। কিন্তু ইউরি দেখল কোনো হাড় ভাঙেনি। আরবাটে ওষুধের দোকানে গিয়ে হাসপাতালে টেলিফোন করল ইউরি। জরুরি কাজে ব্যবহৃত গাড়ি আনিয়ে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেল লোকটিকে। দেখা গেল আহত ব্যক্তিটি একজন নামজাদা রাজনৈতিক নেতা। ইউরি তার চিকিৎসা করল। এরপরে অনেক বছর পর্যন্ত তার রক্ষকের কাজ করেছেন উনি। যে সময় সন্দেহে বাতাস সর্বত্র ভারী, সে সময় কয়েকবার ভুল বোঝাবুঝির হাত থেকে উনি তাকে বাঁচিয়েছেন। টোনিয়ার সংকল্প কাজে খাটানো হলো। সবচেয়ে ওপরতলা 3খানা ঘরে শীতের বাসা বাঁধল তারা। ঠান্ডা ঝোড়ো হাওয়ায় ভরা ভারী বরফের মেঘে অন্ধকার এক রবিবার। ইউরি সেদিন ছুটি ছিল। সকালে আগুন ধরানো হয়েছিল। এখন স্টোভ থেকে ধোঁয়া বেরোচ্ছে। স্যাঁতসেঁতে কাঠ নিয়ে ধস্তাধস্তি করছে নিউষা। স্টোভের ব্যাপার টোনিয়া কিছুই বোঝে না। সে যা কিছু নির্দেশ দেয় তারই ফল হয় উল্টো। ইউরি স্টোভ ব্যাপারটা বোঝে, কিন্তু সে নাক গলানো মাত্র তার স্ত্রী তাকে কাঁধে ধরে আস্তে বাইরে ঠেলে পাঠিয়ে দেয়। তুমি আর ঝামেলা করতে এসো না তো। আগুনে তেল ঢালবার কোনো দরকার নেই। তেল ঢাললে ভালোই হতো, কিন্তু মুশকিলটা এই যে তেলও নেই, আগুনও নেই। দেখো, রসিকতা করো না। এটা মোটেও রসিকতার সময় নয়। স্টোভের গোলমালে সকলের সব পরিকল্পনাই ভণ্ডুল হয়ে গেল।
সকলেই আশা করেছিল অন্ধকার হবার আগে যে যার কাজ ছেড়ে ফেলবে, বিকেলটা ফাঁকা রাখবে। কিন্তু এখন রাত্রের খাওয়া হতেই দেরি হয়ে যাবে। টনি আর মাথা ঘষা হবে না, আরও অনেক কাজ বাতিল করতে হবে। আগুন থেকে ক্রমশই আরও বেশি করে ধোঁয়া বেরোতে লাগলো। বাতাসের বেগ যেই বাড়ল, অমনি চিমনি দিয়ে ঘরে ঢুকলো ধোঁয়া। মায়া কারণে কালো দৈত্যের মতো ঝুলে পড়া মেঘ ঝুলে রইল ঘরের মধ্যে। শেষ পর্যন্ত সবাইকে ঘর থেকে বার করে অন্য 2 ঘরে পাঠিয়ে দিল ইউরি। জানলা খুলে দিল, অর্ধেক কাঠ বের করে নিয়ে বাতিটা সাজিয়ে রাখল। টুকরো কাঠ আর বার্চ গাছের ডাল ছড়িয়ে দিল তাদের মাঝখানে। দমকা হাওয়া ঢুকলো ঘরে, পর্দা উড়ে গেল, কাগজ উড়ে গেল টেবিলের ওপর থেকে। গলির একটা দরজা বাড়ি খেলো দরাম করে, আর বাকি ধোঁয়াটা নিয়ে বাতাস যেন লুকোচুরি শুরু করলো। চিরচির শব্দে আগুন ধরে উঠল কাঠে। স্টোভে আগুনের শিখা গর্জন করে উঠল। বেরিয়ে এলো তপ্ত লাল ধাতুর গায়ে যক্ষা রোগীর মুখের লালচে ছিটের মতো। পরিষ্কার হয়ে গেল বাতাস। ঘরটা এবার হালকা লাগছে। জানলার কাজ ঘেমে উঠছে। সেই রাসায়নিকের নির্দেশ অনুসারে পুডিং বানিয়ে জানলা আটকে দিয়েছিল ইউরি। একটা উষ্ণ আর তৈলাক্ত গন্ধ বেরুচ্ছে তা থেকে। ফার গাছের বাকল পোড়ার কড়া গন্ধ আর আসপেনের সাবান জলের মতো টাটকা গন্ধ ভেসে আসছে স্টোভে যেসব কাঠ শুকোচ্ছে তাদের গা থেকে। হাওয়ার মতোই ঝোড়ো বেগে নিকোলেভিচ ঘরে ঢুকলেন। দাঙ্গা হচ্ছে রাস্তায়। অস্থায়ী সরকারের পক্ষ নিয়ে লড়াই করছে ক্যাডেটরা, আর গ্যারিসনের সিপাহীরা বলশেভিকদের পক্ষ নিয়েছে। চারদিকে লড়াই। এই বিদ্রোহের কোথায় আরম্ভ তার হিসেব মেলে না। এখানে আসার পথে মুশকিলে পড়ে গিয়েছিলাম। একবার বড় দোমিট্রোভকার মোড়ে, আর একবার নিকিটোস্কি দরওয়াজায়। এখন ওসব দিকে এগোবারই উপায় নেই। ঘুরে যেতে হবে তোমাকে। চলে শিউরি, কোটটা চাপিয়ে নাও, বেরিয়ে পড়ো। কি হচ্ছে চোখে দেখবে না? এই তো ইতিহাস। জীবনে একবারের বেশি এমন ঘটনা ঘটে না। কিন্তু কথা বলেই ঘন্টা 2 কাটিয়ে দিলেন তিনি। ডিনার খাওয়া হলো। বাড়ি যাবার জন্য তৈরি হয়ে যখন তিনি ইউরিকে বাইরে বের করার জন্য টানাটানি করেছেন, তখন ঠিক তারই মতো ভঙ্গিতে সেই এক খবর নিয়ে গর্ডনের প্রবেশ। ব্যাপার অবশ্য অনেক দূর গড়িয়েছে। গর্ডন বললে গুলিবর্ষণ বেড়েই চলেছে। যেসব গুলি লক্ষ্যে পৌঁছতে পারছে না, সেগুলি এসে পথচারীদের গায়ে লাগছে। তার ধারণা সব যানবাহন বন্ধ হয়ে গেছে। দৈব আনুকূল্যে একটা গলিতে ঢুকে যেতে পেরেছিল সে, কিন্তু সে পথও এখন বন্ধ। নিকোলেভিচ গর্ডনের কথা কিছুতেই বিশ্বাস করবেন না। বাইরে বেরিয়ে গেলেন তিনি, কিন্তু ফিরে এলেন 1 মিনিট পরেই। বললেন, দেয়ালের কোণা থেকে ইট আর প্লাস্টার খসিয়ে বন্দুকের গুলি অনবরত ছুটছে। বাইরে জনপ্রাণী নেই, যানবাহন বন্ধ হয়ে গেছে। সেই সপ্তাহে ছোট্ট শাসার ঠান্ডা লাগলো। 100 বার বলেছি ও যেন স্টোভের কাছে না খেলে, ইউরি বকাবকি করল। অত্যন্ত গরমে যেতে দেওয়া অত্যন্ত ঠান্ডায় যেতে দেওয়ার চাইতে অনেক বেশি খারাপ। গলা ব্যথা হয়ে জ্বর হলো শাসার। অসুখ জিনিসটাকে নিদারুণ ভয় পায় শাসা। ইউরি খেলো গলা দেখতে চাইলে বাবাকে ঠেলে দিল সে। দাঁতে দাঁত আটকে এমন চেঁচাতে লাগলো যে দম বন্ধ হবার জোগাড়। বোঝানো হলো, ভয় দেখানো হলো, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। এক অসতর্ক মুহূর্তে হাই তুলতেই ইউরি তার অসাবধানতার সুযোগ নিল। মুখের ভেতর চামচে ঢুকিয়ে তার লাল ল্যারিনক্স আর ফোলা টনসিলটা না দেখতে পাওয়া পর্যন্ত জিভটা চেপে রাখল ইউরি। দেখল সাদা সাদা দাগ হয়েছে ওখানে। চিন্তিত বোধ করল সে। এই একই উপায়ে একটু কফের নমুনা তুলে নিল কোনো মতে। বাড়িতেই মাইক্রোস্কোপ ছিল তার। পরীক্ষা করে দেখল। ভাগ্য ভালো, ডিপথেরিয়া নয়। কিন্তু 3 দিনের দিন রাতে প্রচণ্ড কাশি হলো শাসার। জ্বর খুব বেড়ে গেল। কষ্টে নিঃশ্বাস পড়ছে। তার যন্ত্রণা লাঘব করার কোনো উপায় নেই ইউরির। তাকিয়ে তাকিয়ে দেখাটাও অসহ্য। টনিয়া ভাবল তার ছেলে মারা যাচ্ছে। দুজনে পালা করে তাকে কোলে নিয়ে ঘরের মধ্যে ঘুরল তারা। তাতে বোধহয় একটু আরাম হলো তার। ওর জন্য দরকার দুধ আর সোডার জল। কিন্তু দাঙ্গা এখন চরমে উঠেছে। কামান আর বন্দুকের গুলি একবারের জন্য থামে না। নিজের প্রাণ বিপন্ন করেও ইউরি যদি দাঙ্গার এলাকা পার হয়ে যায়, তবুও তার ওদিকে রাস্তায় সে কাউকে পাবে না। কিছু একটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শহরটা মরে থাকবে। শেষ পর্যন্ত অবস্থাটা যে কি দাঁড়াবে তা অবশ্য অত্যন্ত স্পষ্ট।
চারদিক থেকেই এই ওজোর কানে আসছে যে শ্রমিকরাই জিতছে। ক্যাডেটদের দল যুদ্ধে চলেছে অবশ্য, কিন্তু পরস্পরের সঙ্গে। তাদের পরিচালকের সঙ্গে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। সিভিল সেফ অঞ্চলটায় সেপাইরা পাহারা দিচ্ছে। শহরের ঠিক মধ্যস্থলের দিকে এগুচ্ছে তারা। একটা গলিতে গর্ত খুঁড়ে জার্মান যুদ্ধক্ষেত্র থেকে আগত সৈন্যরা আর কম বয়সী শ্রমিক ছেলেরা বসে থাকে। সেই রাস্তায় যারা থাকে তাদের সঙ্গে ইতিমধ্যেই বেশ আলাপ হয়ে গেছে তাদের। দরজার বাইরে এসে যারা দাঁড়ায় তাদের সঙ্গে রসিকতাও করে। শহরের এই অংশে একটু চলাফেরা শুরু হয়েছে। গর্ডন আর নিকোলি নিকোলেভিচ জিভাগোদের বাড়িতে আটকে গিয়েছিলেন। 3 দিন পর ছাড়া পেলেন তারা। সাশার অসুখের সময় তারা কাছে ছিলেন বলে ইউরির ভালোই লেগেছিল। আর তারা যে বাড়ির সাধারণ বিশৃঙ্খলা আরও বাড়িয়ে দিলেন, সেজন্য টোনিয়া তাদের ওপর রাগ রাখল না। কিন্তু তাদের ভদ্রতায় প্রতিদান দিতে বাধ্যবোধ করে তারা অন্তহীনভাবে বকবক করেছেন তাদের সঙ্গে। ইউরি শ্রান্ত হয়ে উঠেছিল। ওরা যাওয়াতে সুখীই হলো সে। খবর পাওয়া গেল তাদের অতিথিরা নিরাপদে বাড়ি পৌঁছেছেন। কিন্তু শহরে শান্তি নেমেছে এমন কথা এখনো বলা যায় না। এখনো দাঙ্গা চলছে কয়েক জায়গায়। কয়েকটা তল্লাটে যাতায়াত এখনো বন্ধ। হাসপাতালে যেতে পারে না ইউরি। তার কাজ রিসার্চের নোট আর পাণ্ডুলিপি স্টাফ রুমের টেবিলের দেরাজে রেখে এসেছে। সেগুলোর অভাব বোধ করে সে। যে যা ছোট্ট পাড়াটুকুর মধ্যে সকালের দিকে বেরোতে পারে লোকেরা, একটু পথ হেঁটে যায় রুটি কিনতে, কিংবা কোনো ভাগ্যবান ব্যক্তি যে 1 বোতল দুধের মালিক তাকে ঘিরে ভিড় করে, জিজ্ঞেস করে দুধটা সে কোথায় পেল। থেকে থেকে সারা শহরে আবার নতুন করে গোলাগুলি বর্ষণ শুরু হতে যাচ্ছে। শোনা যাচ্ছিল দুই পক্ষে সন্ধির কথাবার্তা চলছে। সেই আলাপের গতি বুঝে গোলাবারুদ ছোড়া কমে আসছে বা বেড়ে যাচ্ছে। তখন পুরনো পাজি অনুসারে অক্টোবরের শেষ। এক সন্ধ্যায় বিশেষ দরকার ছাড়াই ইউরি তার এক সহকর্মীর বাড়ি গেল। পথঘাট প্রায় জনশূন্য। রাস্তায় বলতে গেলে কারো সঙ্গেই দেখা হলো না। তাড়াতাড়ি হাঁটতে লাগলো সে। সবে বরফ পড়তে শুরু করেছে। পাতলা গুঁড়ো গুঁড়ো বরফ দমকা হাওয়ায় ছড়িয়ে পড়ছে চারদিকে। এত অলিগুলি পার হতে হলো যে সেগুলোকে যেন গুনে আর শেষ করা যায় না। ভারী হয়ে নামলো বরফ। বাতাস হয়ে উঠল ব্লিজার্ড। সেই রকম তুষার ঝড় যা মাঠের ওপর দিয়ে শীষ দিয়ে ছুটতে ছুটতে বরফের কম্বল বিছিয়ে দেয়। কিন্তু শহরে যেন ভাবাচাকা খেয়ে অন্ধের মতো পথ হাতড়ে বেড়ায়। নৈতিক ও নৈসর্গিক জগতে সাদৃশ্য ধরা পড়ল। সুদূর ও নিকটবর্তী এই দুই গোলযোগে পৃথিবীর বুকে আর আকাশে। মাঝে মাঝে কোথাও কোথাও দলভাঙা প্রতিরোধ ঘাঁটি থেকে গুলির ঝাঁক উড়ে আসছে। নিভে আসা আগুনের ফুলকি উঠে যাচ্ছে ওপরে, বিলীন হয়ে যাচ্ছে দিগন্তে। আর বরফও উঠছে আর ফুলকি ছড়াচ্ছে বাতাসে। ইউরির পায়ের তলায় ভেজা পাথর থেকে বরফের ধোঁয়া উঠছে। এক খবর কাগজওয়ালা সদ্য ছাপা কাগজের মোটা তারা বগলি নিয়ে ছুটতে ছুটতে চেঁচাচ্ছে, নতুন খবর, নতুন খবর। এক রাস্তার মোড়ে ইউরিকে ধরল সে। রেজকিটা রাখো, ইউরি বলল। ছেলেটি তারার মধ্য থেকে একটা ভেজা কাগজ বের করে তার হাতের ওপর ছুঁড়ে দিয়ে বরফের ঝড়ে উধাও হয়ে গেল। হেডলাইনগুলি পড়ার জন্য রাস্তার আলোর তলায় দাঁড়ালো ইউরি। বিশেষ সংখ্যা এটা, দেরিতে বেরিয়েছে। ছাপা হয়েছে কাগজের শুধু এক পিঠে। পিটার্সবার্গের সরকারি ঘোষণা ছাপা হয়েছে এই কাগজে। জনগণের প্রতিনিধিদের নিয়ে সোভিয়েত সংঘ রচিত হয়েছে। শ্রমিক শ্রেণীর একনায়কত্ব স্থাপিত হলো রাশিয়ায়। আর আছে নব্য সরকারের প্রথম কয়েকটি আদেশ। তাছাড়া টেলিগ্রাফ ও টেলিফোনে পাওয়া কিছু খুচরো খবর। ব্লিজার্ডের চাবুক এসে পড়ল ইউরির চোখে। ধূসর বরফ মৃদু শব্দে চুইয়ে চুইয়ে ছাপার অক্ষর ঢেকে দিল। কিন্তু যে জন্য ইউরির পড়তে অসুবিধা হচ্ছিল তা বরফ নয়। সেই মুহূর্তটির মহিমা অনুভব করে কেঁপে উঠছিল। আপ্লুত হয়ে পড়ছিল সে কথা ভেবে যে অনাগত শতাব্দীগুলির কাছে এই মুহূর্তটি কীরকম অর্থপূর্ণ। তবু কাগজটা যখন পড়তেই হবে, আর একটু উজ্জ্বল ঢাকা কোনো জায়গার সন্ধানে সে চারপাশে তাকালো। দেখল আবার সে এসে দাঁড়িয়েছে রূপলি ও নিঃশব্দ পথের সেই মায়াবী মোড়ে, এক লম্বা 5 তলা বাড়ির সামনে। বাড়িটির প্রবেশপথ কাচের। ভেতরে প্রশস্ত হলঘরে চমৎকার আলো জ্বলছে। ভেতরে ঢুকল সে। সিলিংয়ের আলোর তলায় দাঁড়িয়ে কাগজ পড়তে লাগলো। উপরে পায়ের শব্দ শোনা গেল। ধীরে ধীরে কে যেন সিঁড়ির অর্ধেক পর্যন্ত এলো, যেন ইতস্তত করছে এমনভাবে দাঁড়ালো। তারপর ঘুরে আবার ছুটে চলে গেল দোতলা সিঁড়ির চাতালে।
কোথায় যেন দরজা খুলে গেল। দুজনের গলা ভেসে এলো। তাদের প্রতিধ্বনি এত অন্যরকম যে তা থেকে স্ত্রী কি পুরুষের গলা বোঝা অসম্ভব। তারপর দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। সেই একই পায়ের শব্দ নেমে আসতে লাগলো নিচে, এবার আগের চাইতে দৃঢ়ভাবে। কাগজে ডুবেছিল ইউরি। চোখ তুলে তাকাবার ইচ্ছে ছিল না, কিন্তু আগন্তুক এমন আকস্মাৎ সিঁড়ির তলায় থেমে পড়ল যে মাথা তুলতে বাধ্য হলো সে। তার সামনে দাঁড়িয়ে আছে বছর 18-র একটি ছেলে। মাথায় হরিণের চামড়ার টুপি আর গায়ে হরিণের চামড়ার কোট। তার বাইরের দিকটা পশমি, সাইবেরিয়ার লোকেরা যেমন পরে ঠিক তেমনি। শ্যামল তার গায়ের রং, কিরগিজ ছাদের সরু চোখ দুটি। মুখের মধ্যে কি যেন আছে যাতে তাকে অভিজাত বলে মনে হয়। তার একাকিত্বের ছোঁয়া, স্তব্ধতার সূক্ষ্মতায় সুদূর বলে মনে হয় তাকে। এই ধরনটা অনেক সময় পাওয়া যায় তাদের মধ্যে যাদের বংশে জটিলতা ও মিশ্রণ বেশি। মনে হলো ছেলেটি ইউরিকে অন্য কেউ বলে ভুল করেছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে লজ্জিত ভঙ্গিতে ইউরির দিকে তাকালো সে, যেন সে তাকে চেনে, কিন্তু কথা বলবে কিনা ঠিক করতে পারছে না। এই ভুল বোঝার পালা শেষ করে দেবার জন্য ঠান্ডা উৎসাহহীন দৃষ্টিতে ইউরি তার দিকে তাকালো। অপ্রস্তুত হয়ে ঘুরে দাঁড়ালো ছেলেটি। ঢুকবার গলির কাছে এগিয়ে গেল। সেখানে থেমে পড়ল সে। পেছনে কাচের দরজাটা বাড়ি মেরে বন্ধ করে বেরিয়ে যাবার আগে আরও একবার পেছন ফিরে তাকালো। সে চলে যাবার কয়েক মিনিট পরে ইউরিও বেরিয়ে পড়ল। নতুন খবরে ভরপুর হয়ে আছে তার মন। শুধু যে ছেলেটিকেই সে ভুলে গেল তা নয়, যে সহকর্মীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল তাকেও ভুলে গিয়ে সোজা বাড়ির দিকে চলল। কিন্তু পথে আরেক ব্যাপারে তার মন বিক্ষিপ্ত হলো। সেটা প্রাত্যহিক জীবনের অনেক খুঁটিনাটির মধ্যে একটা, সেই সময়ে যার মূল্য অপরিসীম। বাড়ির কাছেই অন্ধকারে এক কাঠের স্তূপের ওপর হুমড়ি খেয়ে পড়ল সে। সেই রাস্তায় কি একটা সরকারি দপ্তর আছে যেন। শহরতলির ভাঙা বাড়ির মতো দেখতে ওই কাঠের স্তূপ নিশ্চয়ই জ্বালানি কাঠ হিসেবে আনা হয়েছে। উঠোনে সবটুকু জায়গা হয়নি, তাই বাড়তি অংশটা ফুটপাতের ধারে রাখা আছে। বন্দুক ঘাড়ে এক শান্তি পাহারা দিচ্ছে এই কাঠের পাহাড়টিকে। উঠোনে পায়চারি করতে করতে সে বারবার ফটকের বাইরে তাকাচ্ছে। ইউরি দ্বিতীয়বার চিন্তা করল না। পাহারাদার যেই পেছন ফিরল আর বাতাস শূন্যে তুলল বরফের মেঘ, অমনি সুযোগের সদ্ব্যবহার করে অন্ধকার দিকটায় গুড়ি মেরে এগিয়ে গেল সে। রাস্তার বাতির আলো এড়িয়ে সযত্নে একেবারে তলা থেকে একটা তক্তা বেছে টেনে নিল। সেটাকে পিঠে তুলতে বেশ কষ্ট হলো তার, কিন্তু পর মুহূর্তেই ভারটাকে আর ভার বলে মনে হলো না, কেননা নিজের বোঝা তার নয়। দেয়ালের ছায়া ধরে ধরে গুড়ি মেরে এগোলো সে। তক্তাটা নিরাপদে বাড়ি নিয়ে এলো। একেবারে ঠিক সময়ে কাঠ মিলেছে। তাদের জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। টুকরো টুকরো করে কেটে কাঠের টুকরোগুলো জমা করা হলো। ইউরি স্টোভ ধরিয়ে চুপচাপ বসল তার সামনে। আলেকজান্ডার আলেকজান্দ্রোভিচ আরামকেদারা টেনে নিয়ে আগুন পোহাতে লাগলেন। কোটের পাশ পকেট থেকে কাগজটা বের করে ইউরি তার সামনে মেলে ধরল। এটা দেখেছেন? একটা কাণ্ড বটে, দেখুন একবার। উবু হয়ে বসে কাঠে খোঁচা দিতে দিতে সে নিজের মনে কথা বলে চলল। কি আশ্চর্য অস্ত্রোপচার! ছুরির একঘায়ে সব পুরনো পচার ঘা কেটে দেয়া হলো। অতি সহজে, কোনো ঝামেলা না করে যুগ যুগ ধরে যে অবিচারের অসুরটা পেন্নাম পেয়ে পেয়ে মোটা হচ্ছিল, এক কথায় ঘোষিত হয়ে গেল তার মৃত্যুদণ্ডাজ্ঞা। এই নির্ভীকতা, কোনো কিছুকে একেবারে শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার এই শক্তি, এতে আছে জাতীয় চরিত্রের পরিচয়। পুশকিনে জ্বলন্ত স্পষ্টবাদিতার, তলস্তয়ের তথ্যের প্রতি নির্ভীক আসক্তির ছোঁয়া পাই এখানে। কি বললে? পুশকিন? এক সেকেন্ড দাঁড়াও, শেষ করতে দাও আমাকে। একসঙ্গে পড়া এবং শোনা দুটো কাজ আমি করতে পারি না। আলেকজান্ডার আলেকজান্দ্রোভিচ ভাবলেন ইউরি তাকে লক্ষ্য করে কথা বলছে। প্রতিভার প্রকৃত স্বাক্ষর তো এখানেই। মনে করুন আপনি কাউকে বললেন নতুন এক জগৎ সৃষ্টি করতে, আরম্ভ করতে নতুন এক যুগ। তাহলে তারা প্রথমে আপনাকে বলবে অল্প একটু জায়গা পরিষ্কার করে দিতে। নতুন শতক গড়ে তোলার কাজ শুরু করার আগে তারা অপেক্ষা করবে পুরনো শতকের ধ্বংস হওয়া অবধি। জমা খরচের হিসেব চাইবে তারা, চাইবে একটি পরিচ্ছন্ন যোগফল, খাতার একটি নতুন পরিষ্কার পাতা। কিন্তু এখানে ওসব ব্যাপার নিয়ে কেউ মাথা ঘামায় না। এই রইল, হয় নাও নয়তো ছেড়ে দাও। এই অভিনব ব্যাপার, ইতিহাসের এই বিস্ময়কর ঘটনা, এই আবির্ভাব,
দৈনন্দিন জীবনের ঠিক মধ্যিখানে এর বিস্ফোরণ হলো। এরপরে কি হবে তা একবারের জন্য কেউ চিন্তা করল না। এর আরম্ভ আদিতে নয়, হঠাৎ মাঝখান থেকে এর আরম্ভ। নিয়মমাফিক কোনো দেরি নেই এতে। সপ্তাহের প্রথমতম কাজের দিনটিকে হুড়মুড় করে এসে পড়ে একেবারে দৈনন্দিন ব্যস্ততার মধ্যে। এই হলো সত্যিকার প্রতিভা। এমন অস্থানে এমন অসময়ে এসে পড়তে পারে শুধু তাই, যা সত্যিকার মহৎ। শীত এলো, ঠিক সেই রকম শীত যেরকম আগেই ভাবা গিয়েছিল। এর পরের 2 বছরের শীতের মতো অতটা ভীষণ না হলেও এই শীতও তেমনি অন্ধকার, তেমনি ক্ষুধিত ও ঠান্ডা। এই শীত ভরেও দেখতে হলো পরিচিত সবকিছুর ধ্বংস, জীবনের সব ভিত্তির পরিবর্তন, আর মুঠোর ফাঁক দিয়ে গলে চলে যাচ্ছে যে জীবন, তাকে আঁকড়ে রাখার অমানসিক প্রয়াস। এমনি এসেছিল 3টি শীত ঋতু, একের পর এক, এমনই ভীষণ হয়ে 3বার। এখন ভাবলে যা মনে হয় 1917-1918 শীতকালের কথা। আসলে হয়তো তা ঘটেছিল আরও পরে। এই 3 শীতের পারম্পর্য আজ মিলেমিশে এক হয়ে গেছে। তাদের আলাদা করে আর ভাবা যায় না। পুরনো জীবন আর নতুন নিয়মগুলি এখনও পরস্পরের সঙ্গে এক হয়ে যেতে পারেনি। আর 1 বছর বাদে যখন গৃহযুদ্ধ বাধল, তখনকার মতো তীব্র বিরোধ না থাকলেও পরস্পরের মধ্যে কোনো বিশেষ সংযোগও দেখা দিল না। একটা ধাঁধার 2 অংশ যেন তারা, পাশাপাশি রাখা আছে, খাপে খাপে বসে গেলেও যেতে পারে। সর্বত্র নতুন নির্বাচন হচ্ছে। বসবাসের ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, পৌর ব্যবস্থা, সবকিছুর জন্য। প্রতিটি বিষয়ের জন্য কমিশন নিয়োগ করা হয়েছে। তাদের পরনে কালো চামড়ার জ্যাকেট, হাতে অসীম ক্ষমতা, লোহার মতো সুদৃঢ় মনের জোর, ভয় প্রদর্শনের বিভিন্ন উপায়ে ও রিভলভারে তারা সশস্ত্র। খুব কম দাড়ি কামায় তারা, তার চেয়েও কম ঘুমায়। ওই চোরা বুর্জোয়া গোষ্ঠীকে খুব চেনে তারা। বেশিরভাগ সরকারি ঋণপত্র তো ওদের দখলে। ওদের সঙ্গে ব্যবহারে একটুও করুণা দেখায় না তারা। হাসে শয়তানি ধরনে, যেন একদল ছিঁচকে চোরকে হাতে নাতে ধরে ফেলেছে। তাদের ভাবখানা এই রকম। এই বুর্জোয়ারাই এখন প্ল্যান মাফিক নতুন করে গড়ে তুলছে সব। কোম্পানির পর কোম্পানি, ব্যবসার পর ব্যবসা বলশেভিক হয়ে যাচ্ছে। হলিক্রস হাসপাতালের এখন নাম হয়েছে দ্বিতীয় নববিধান। অনেক বদলে গেছে সেটি। অনেকের চাকরি গেছে, আর কাজটা যথেষ্ট অর্থকরী নয় বলে অন্যেরা পদত্যাগ করেছেন। তারা হলেন সব কেতাদুরস্ত ডাক্তার। লম্বা চওড়া ফি হাঁকেন, কথা বলেন বেশি, সমাজের আদুরে খোকা সব। তারা কাজ ছেড়েছেন স্বার্থের খাতিরে, কিন্তু বলে বেড়ান তারা নাগরিক হিসেবে প্রতিবাদ জানিয়েছেন। আর যারা তা করেননি তাদের অবজ্ঞার চোখে দেখেন। ইউরি চাকরি ছাড়েনি, থেকে গিয়েছে। সন্ধেবেলা তার সঙ্গে টোনিয়ার এই ধরনের কথাবার্তা হতো। বুধবারের ব্যাপারটা ভুলো না কিন্তু। মেডিকেল ইউনিয়নের নিচের তলায় 2 বস্তা জমানো আলু ওরা আমাদের জন্য রেখে দেবে। কখন বেরুতে পারবো তোমাকে আগেই জানিয়ে দেব আমি। একসঙ্গে বেরিয়ে স্লেজ নিতে হবে আমাদের। ঠিক আছে, এখনো অনেক সময় আছে হাতে। শুতে যাও না এখন, অনেক রাত হলো। একটু বিশ্রাম করো তো। তুমি একাই সব কাজ করতে চাও নাকি? এদিকে মড়ক লেগেছে। অত্যন্ত শ্রান্ত হলে অসুখ ঠেকাবার শক্তি কমে যায়। তোমার আর বাবার কি ভীষণ চেহারা হয়েছে। কিছু একটা করতেই হবে আমাদের। কি করা যায় তা যদি জানতাম। নিজেদের যথেষ্ট যত্ন নিই না আমরা। টোনিয়া, শোনো, ঘুমালে নাকি? না, নিজেকে নিয়ে ভাবনা নেই আমার। আমি 9 বার মরে গিয়ে বেঁচে উঠতে পারি, কিন্তু কোনো রকমে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে তুমি মাথা ঠিক রেখো। রাখবে তো? আমাকে কিছুতেই বাড়িতে রেখো না। তক্ষুনি হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করো। অমন কথা বলো না লক্ষ্মীটি। ভগবানের কাছে প্রার্থনা করো তোমাকে যেন ভালো রাখেন। যাই হোক, বিপদ যদি আসেই আমরা উতরে যেতে পারবো। মনে রেখো, কেউ আর সৎ নেই আজকাল। বন্ধু বলে কিছু আর নেই। আর তার চেয়েও কম আছে কাজের লোক। কিছু যদি হয়, পিছুজনিক ছাড়া কাউকে বিশ্বাস করো না। অবশ্য এখনো যদি সে থেকে থাকে সেখানে। ঘুমোলে? না, মাইনে কম বলে সব চলে গেল। আর এখন শোনা যাচ্ছে তারা নাকি তাদের নীতি আর নাগরিকের দায়িত্ব রক্ষা করেছে।
রাস্তায় দেখা হলে হাতও ঝাঁকায় না ভালো করে, ভ্রু তুলে জিজ্ঞেস করে, ও, আপনি বুঝি এখনো ওদের ওখানে কাজ করছেন? হ্যাঁ, করছি, আমি জবাব দিয়েছি। শুনে হয়তো অসুখী হবেন না যে আমাদের দুঃখ কষ্ট নিয়ে আমি গর্বিত, আর সেসব কষ্ট আমাদের উপর চাপিয়ে যারা আমাদের সম্মান জানিয়েছে তাদের আমি শ্রদ্ধা করি। বেশিরভাগ লোকের খাদ্য হলো সেদ্ধ জোয়ার, হেরিং মাছের মাথা দিয়ে রাধা স্যুপ, আর হেরিং মাছের বাকি অংশ দিয়ে একটা দ্বিতীয় পদ। ময়দা অথবা রাগি সেদ্ধ করে মণ্ডও হয়। এরপরে অনেক দিন ধরে এই মণ্ডই লোকের প্রধান খাদ্য হয়েছিল। এক অধ্যাপিকা, টনিয়ার বন্ধু, তাকে তাদের ওলন্দাজি স্টোভে রুটি তৈরি করতে শিখিয়ে দিলেন। মতলবটা হলো কিছু রুটি বিক্রি করে বড় স্টোভটা ব্যবহার করার খরচ তুলে আনা। কুকারটা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে, আর তাপ তো হয়ই না বলতে গেলে। টনিয়া রুটি ভালোই হলো, কিন্তু ব্যবসা বুদ্ধি কোনো কাজে লাগলো না। সেই বিশ্রী কুকারটাই আবার ব্যবহার করতে হলো তাদের। বড্ড খারাপ অবস্থায় পড়েছে তারা। একদিন সকালে ইউরি কাজে যাবার পর টনিয়া তার নোংরা গরম কোটটি গায়ে চাপালো। এত খারাপ হয়ে গেছে তার শরীর যে গরমের দিনেও এই কোটের তলায় সে কাঁপে। তারপর বেরুলো শিকারে। আর মাত্র 2খানা জ্বালানি কাঠ বাকি আছে। আশেপাশে গলিতে গলিতে ঘুরতে লাগলো সে। মস্কোর বাইরে গ্রাম থেকে চাষিরা মাঝে মাঝে এসে সেখানে তরকারি আর আলু বিক্রি করে, দেখা যায়। বড় রাস্তায় তাদের পুলিশ ধরবে। যা চাইছিল তা একটু পরেই জুটে গেল। চাষিদের মতো জামা পরা এক বিপুলাকায় যুবক তার পেছন পেছন একটা স্লেজ টেনে নিয়ে এলো। সেটা দেখতে খেলনার মতো হালকা। অতি সাবধানে ওদের বাড়ির উঠানে ঢুকলো সে। স্লেজের মধ্যে থলিতে ঢাকা আছে 19 শতকের ফটোগ্রাফে বাগান বাড়িতে যেমন থাম থাকে, তেমনি মোটা মোটা বার্চ কাঠের বোঝা। এর দাম জানে টুনিয়া। নামেই বার্চ, কাঠটা যথাসম্ভব খারাপ, আর এত সদ্য কাটা যে জ্বালানি হিসেবে মোটেও উপযোগী হবে না। কিন্তু গত্যন্তর যখন নেই, তখন তর্ক করে লাভ কি? যুবকটি পাঁজা গোলা করে 5-6 বার কাঠের বোঝা টেনে নিয়ে উপরের ঘরে পৌঁছে দিল। তার বদলে সে নিল টনিয়ার আয়নার দরজাওয়ালা ছোট আলমারি। নিচে নিয়ে গিয়ে স্লেজের মধ্যে বোঝাই করে স্ত্রীর জন্য উপহার নিয়ে চলল। ভবিষ্যতে আলো যোগান দেবার ইঙ্গিত দিয়ে সে পিয়ানোটার দাম জিজ্ঞেস করল। বাড়ি ফিরে ইউরি টনিয়ার কাঠ কেনার বিষয়ে কোনো মন্তব্য করল না। আলমারিটা কাটলে এর চাইতে বুদ্ধিমানের কাজ হতো, কিন্তু সেটা তারা প্রাণ ধরে কিছুতেই করতে পারত না। টেবিলের ওপর তোমার একটা চিঠি আছে, দেখোনি? টনিয়া জিজ্ঞেস করল। হাসপাতাল থেকে যেটা এসেছে? হ্যাঁ, আমি আগেই খবর পেয়েছি। রোগীর বাড়ি থেকে ডাক এসেছে। আমি নিশ্চয়ই যাব। একটু বিশ্রাম করেই যাচ্ছি। কিন্তু বেশ দূর জায়গাটা। জয়স্তম্ভর কাছে কোথায় যেন। ঠিকানাটা আছে আমার কাছে। কত কি দিতে চেয়েছে দেখেছ? সেটা বরং দেখে নাও। 1 বোতল জার্মান কন্যাকে অথবা একজোড়া মোজা। কিরকম লোক ওরা, ভাবো তো একবার। আজকাল আমরা কিভাবে দিন কাটাচ্ছি সে বিষয়ে কোনো জ্ঞানই নেই মনে হচ্ছে। নতুন বড়লোক বোধ হয়। হ্যাঁ, নিশ্চয়ই কোনো যোগানদারের বাড়ি। নানাবিধ জিনিসপত্র সরবরাহ করার জন্য যেসব উৎসাহী ব্যবসায়ী সরকারি কন্ট্রাক্ট পেয়েছিল তাদের বলা হতো যোগানদার অথবা দালাল। নতুন সরকার ব্যক্তিগত ব্যবসার উচ্ছেদ করেছে, কিন্তু আর্থিক সংকটের সময় কিছু কিছু সুবিধেও দেয়া হচ্ছিল। আগেকার দিনের বিত্তবান লোক এরা, কোনো পুরনো ফার্মের বরখাস্ত হওয়া কর্তা নয়। সেসব লোক অবশ্য এই আঘাত সামলে উঠতে পারেনি। এরা হলো এক নতুন জাতের ব্যবসাদার, যাদের কোথাও কোনো শিকড় নেই। যুদ্ধ আর বিপ্লব যাদের সবচেয়ে নিচের শ্রেণী থেকে ওপরে টেনে তুলেছে। দুধ দিয়ে সাদা করা গরম জল আর স্যাকারিন পান করে ইউরি তার রোগী দেখতে চলে গেল। দেয়াল থেকে দেয়াল পর্যন্ত গলা বরফে রাস্তা ঢেকে আছে। কোথাও কোথাও তা একতলা জানলার সমান উঁচু। এর উপর দিয়ে নড়ে চড়ে বেড়াচ্ছে নিঃশব্দ আত্মরা ছায়ারা। অল্প কিছু খাবার হাতে চলেছে কেউ, কেউ বা সেটা স্লেজে টেনে নিচ্ছে। এছাড়া বলতে গেলে অন্য যানবাহন নেই। পুরনো দোকানের সাইনবোর্ডগুলি এখানে সেখানে এখনো ঝুলে আছে। তলায় যেসব ছোট ছোট সমবায় সমিতির দোকান খোলা হয়েছে তার সঙ্গে তাদের কোনো যোগ নেই। এই দোকানগুলি শূন্য, তালাবন্ধ, জানলা বন্ধ অথবা তক্তা দিয়ে মুড়ে দেয়া। শূন্য ও তালাবন্ধ হওয়ার কারণ শুধু মালের অভাব নয়, জীবনের সব ক্ষেত্রে, ব্যবসাতেও
নতুন ব্যবস্থা এখনো কাগজে কলমের ব্যাপার হয়েই আছে। তক্তামারা দোকানের মতো এমন একটা তুচ্ছ ব্যাপারের সঙ্গে এখনও তার যোগসূত্র স্থাপিত হয়নি। ব্রেড স্ট্রিটের শেষে রথভের দারওয়াজার কাছে বাড়িটা খুঁজে পেল ইউরি। বাড়িটা পুরনো ইটের তৈরি একটা ব্যারাক। মাঝখানে উঠোন, উঠোনের দেয়াল বেয়ে উঠে গেছে ঢাকা কাঠের সিঁড়ি। ভাড়াটেদের সাধারণ সভা ছিল সেদিন। আগে থেকে দিন ঠিক ছিল, স্থানীয় সোভিয়েত থেকে একজন মহিলা প্রতিনিধি এসেছেন। এমন সময় বন্দুকের লাইসেন্স ছুট অস্ত্রশস্ত্রের খোঁজে এক মিলিটারির কমিশন হানা দিল সেখানে। ভাড়াটেরা ঘরে ফিরে অপেক্ষা করতে বাধ্য হল, কেননা কার কখন ডাক পড়ে বলা যায় না। কিন্তু কমিশনের স্থানীয় নেতা সোভিয়েতের প্রতিনিধিকে চলে যেতে বারণ করলেন। তাদের খোঁজাখুঁজি বেশি সময় নেবে না, পরে সভা হতে পারবে। ইউরি যখন পৌঁছল তখন তাদের কাজ প্রায় হয়ে এসেছে, কিন্তু সে যে ফ্ল্যাটে যাচ্ছে সেটা তখনও সার্চ করা হয়নি। সিঁড়ির চাতালে এক রাইফেলধারী সৈন্য তাকে আটকে ছিল, কিন্তু কমিশনের নেতা তাদের বাকবিতণ্ডা শুনে হুকুম দিলেন ডাক্তার তার রোগী পরীক্ষা না করা পর্যন্ত ওখানে সার্চ করা স্থগিত রাখা হবে। দরজা খুলে দিলেন গৃহস্বামী, অতি ভদ্র একটি যুবক, ম্লান জলপাই রঙের চামড়া আর বিষণ্ণ চোখ। স্ত্রীর অসুখ, এই সার্চের ব্যাপার আর চিকিৎসা বিজ্ঞান এবং তার প্রতিনিধির প্রতি তার সুগভীর শ্রদ্ধা, এমনই বহুবিধ ব্যাপারে উত্তেজিত আছে সে। ডাক্তারের সময় ও অসুবিধে বাঁচানোর জন্য সে ছোট করে অসুখটা বোঝাতে গেল, কিন্তু অত তাড়াহুড়োর জন্যই সে কথা বলল অসংলগ্নভাবে, আর অনেকক্ষণ ধরে। ডাক্তার যা দেখলেন তা হলো এক বিলাসী ফ্ল্যাট আর সস্তা বেজমেন্টের মিশ্রণ। বেজমেন্ট হলো ইউরোপ ও উত্তর আমেরিকার অনেক বাড়িতেই মাটির তলায় ঘর থাকে, সেগুলি সস্তায় ভাড়া পাওয়া যায়। আসবাবপত্র বেশিরভাগই তাড়াহুড়ো করে কেনা হয়েছে, পাছে পরে টাকার দাম দ্রুত নেমে যায়, সেই ভয়ে এইভাবে টাকা খাটানো হয়েছে। আসবাবের মধ্যে আরও কিছু আছে অসম্পূর্ণ সেট, আর যেসব জিনিস জোরে ব্যবহার করতে হয় তার একটি একটি নমুনা। যুবকটির ধারণা তার স্ত্রীর অসুখটা স্নায়বিক কোনো উত্তেজনার ফলে ঘটেছে। অনেক অপ্রাসঙ্গিক কথা টেনে এনে সে বলল যে সম্প্রতি বিচিত্র আওয়াজের এক অদ্ভুত ঘড়ি কিনেছে সে। তার কলকবজা যেভাবে বিগড়েছে তাতে মেরামত হবার আশা নেই। ঘড়ি তৈরি শিল্পীর একটি উজ্জ্বল নমুনা হিসেবে জলের দরে ওই ঘড়িটি কিনেছিল। ডাক্তারকে পাশের ঘরে নিয়ে গিয়ে সে ঘড়িটা দেখিয়ে দিল। হঠাৎ বছরের পর বছর যে ঘড়িতে দম দেয়া হয়নি, সে ঘড়ি নিজে থেকে চলতে শুরু করল। জটিল সুরের ঘণ্টা বাজিয়ে থেমে গেল। অসম্ভব ভয় পেয়ে গেল তার স্ত্রী। যুবকটি বলল তার স্ত্রীর একেবারে দৃঢ় বিশ্বাস হলো যে তার আয়ু ফুরিয়ে এসেছে, আর এখন তো ওই পড়ে আছে বিকারের ঘোরে। তাকে চিনতে পারছে না, খাচ্ছে না, জলটুকু পর্যন্ত খাচ্ছে না। ও, আপনি তাহলে এটাকে স্নায়বিক উত্তেজনার ফল বলে মনে করেছেন? ইউরি সন্দেহের সুরে বলল। আমি কি ওকে দেখতে পারি একবার? এবার যে ঘরটায় তারা গেল সে ঘরের ছাদ থেকে চীনামাটির বাতি ঝুলছে, প্রশস্ত জোড়া খাট পাতা, দুই পাশে মেহগনির টেবিল। তুতনি পর্যন্ত পালকের লেপ টেনে খাটের এক প্রান্তে শুয়ে আছে কালো চোখের ছোটখাটো একটি স্ত্রীলোক। তাদের দেখে বিছানার তলা থেকে একটি হাত বের করে হাত নেড়ে তাদের চলে যেতে বলল। তার ড্রেসিং গাউনের ঢিলে হাতা খসে পড়ে গেল বগলের কাছে। তারপর যেন ঘরে সে একা, এমনিভাবে নিচু গলায় করুণ সুরে গান গাইতে লাগল। তাতে এত বিচলিত হয়ে পড়ল যে কাঁদতে শুরু করে দিল। বাচ্চার মতো ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি যাবার জন্য মিনতি করতে লাগল। ইউরি তার বিছানার কাছে এসে দাঁড়াতেই তার দিকে পিঠ ফিরিয়ে শুল। কিছুতেই তাকে ছুঁতে দেবে না। আমার একে পরীক্ষা করা উচিত, ইউরি বলল। অবশ্য বিশেষ কিছু এসে যায় না তাতে। স্পষ্টই বোঝা যাচ্ছে টাইফাস হয়েছে। খুব বেশি এগিয়ে গেছে অসুখটা। বেচারি খুব যন্ত্রণা পাচ্ছেন নিশ্চয়ই। আমি বলি কি, হাসপাতালে পাঠিয়ে দিন। বাড়িতে যে আপনি ওর যখন যা দরকার তাই ব্যবস্থা করবেন তাতে সন্দেহ নেই, কিন্তু সবচেয়ে বেশি দরকার হলো প্রথম কয়েক সপ্তাহ সমানে ডাক্তারের তত্ত্বাবধানে থাকা। কোনো রকম একটা গাড়ির ব্যবস্থা কি করতে পারেন? গাড়ি, নিজের ঠেলাগাড়ি হলেও হবে। খুব ভালো করে ঢেকে ঢুকে নিয়ে যেতে হবে। আমি হাসপাতালে ভর্তি করার জন্য চিঠি দিয়ে দিচ্ছি। চেষ্টা করছি, কিন্তু একটু শুনুন। যা বলছেন সে কি সত্যি? কি ভয়ানক কাণ্ড! আমার তো তাই মনে হচ্ছে। দেখুন, আমি জানি ওকে যেতে দিলে ফিরে পাবো না। আপনি কি এখানেই ও দেখাশোনা করতে পারেন না?
যতবার আপনার পক্ষে আসা সম্ভব হয় তাই আসবেন। আপনি যা চান সানন্দে আমি তাই দেব আপনাকে। দুঃখিত, আমি তো বললাম আপনাকে, ওর যা দরকার তা হলো সারাক্ষণ ডাক্তারের তত্ত্বাবধানে থাকা। যা বলছি তাই করুন, ওর ভালোর জন্য বলছি আমি। এবার আপনি গাড়ি জোগাড় করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে দেখুন। আমি ততক্ষণে চিঠিটা লিখে ফেলি। লেখার জন্য বরং আপনাদের কমিটি রুমে যাচ্ছি। বাড়ির নাম ঠিকানার ছাপ দিতে হবে চিঠিতে। তাছাড়া আরও দু একটা নিয়ম কানুন। শাল আর পশমের কোট জড়িয়ে ভাড়াটেরা একে একে ফিরে আসছে বাড়ির নিচের তাপহীন জায়গাটায়, যেটা আগে ছিল ডিমের গুদোম আর এখন হাউস কমিটি তাদের দপ্তর হিসেবে ব্যবহার করছে। একটি সেক্রেটারিয়েট টেবিল আছে ঘরের একদিকে, আর গোটা কয়েক চেয়ার। চেয়ার কম থাকায় ডিমের পুরনো ফাঁকা কাঠের খাঁচাগুলো উল্টে একপাশে সারি করে বেঞ্চির মতো সাজানো আছে। দূরে ঘরের অন্য কোণে এই রকম কাঠের খাঁচা স্তূপ ছাদ পর্যন্ত উঠে গেছে। একদিকে খড়কুটো জমা করা, ভাঙা ডিম থেকে চুইয়ে পড়া ডিমের কুসুমে শক্ত হয়ে এঁটে জমে আছে। সেই স্তূপের মধ্যে কিচকিচ করে ইঁদুর খেলে বেড়ায়। কখনো কখনো দল বেঁধে নেমে আসে পাথরের মেঝের মধ্যিখানে, আবার ছিটকে চলে যায়। যতবার ওরকম হচ্ছিল ততবার একটি মোটা স্ত্রীলোক আর্তনাদ করে উঠে দাঁড়াচ্ছিল কোন একটা খাঁচার ওপর। সন্তর্পণে জামাটা তুলে ধরে তার ফ্যাশন দুরস্ত জুতোর হিল ঠুকে ইচ্ছে করে কর্কশ নেশাখোরের মতো গলায় সে চিৎকার করছিল, ওলিয়া, ওলিয়া, এ যে ইঁদুরে ছেয়ে আছে দেখছি, যা ভাগ, নোংরা জানোয়ার কাহাকার। আই আই আই, দেখো একবার ভূতগুলো সব বোঝে। দেখো না কেন ভূতগুলো কেমন বিকট করে দাঁতের দাঁত ঘষছে। আই আই আই, এ যে ওঠার চেষ্টা করে, আমার জামার তলায় ঢুকে যাবে যে, ওর ভয় করছে আমার। একটু মুখ ফেরান তো মশাইরা, মাপ করবেন। দুঃখিত, ভুলে গিয়েছিলাম, আপনারা আজকাল কমরেড নাগরিক, ভদ্রলোক আর নন। তার লম্বা আস্ট্রাখান জামাটা খুলে গিয়ে ঝুলে পড়ছে তার থুতনি, বুক, পেটের ওপর। 3 ভাঁজ করা থুতনিটি কাঁপছে তার। রেশমে মোড়া বুক আর পেট জমকালো। খুদে ব্যবসাদার আর কেরানিদের মহলে এককালে সে ছিল রূপসী, কিন্তু এখন তার ফোলা চোখের পাতার মাঝখানে সুরের মতো ছোট ছোট দুটি চোখ সরু চিলতের মতো দেখায়। এক প্রতিদ্বন্দ্বী একবার তাকে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল, কিন্তু লাগাতে পারেনি। শুধু 2-1 ফোঁটা ছিটকে এসে তার গালে আর ঠোঁটের কোণে লাঙ্গল চালিয়ে দিয়ে গেছে। তা এত হালকা যে তাকে মানিয়ে গেছে বললে ভুল হয় না। চেঁচানি থামাও তো, খাপরুগি না, কাজ করব কি করে, বলে উঠলেন স্থানীয় সোভিয়েতের মহিলা প্রতিনিধি। তাকে সভাপতি করা হয়েছে। টেবিলের ধারে বসে আছেন তিনি। এই বাড়িটা আর ভাড়াটেদের অনেকেই তার আজন্মের চেনা। সভার আগে ফতিমা খুড়ির সঙ্গে বেসরকারিভাবে কথা বললেন তিনি। স্বামী সন্তান নিয়ে কেয়ারটেকার ফতিমা এককালে এই বাড়ির নোংরা বেজমেন্টেই এক কোনায় বাস করত, কিন্তু এখন তার কাছে তার মেয়ে ছাড়া কেউ নেই। দোতলায় ভালো দুটো ঘর তাকে দেয়া হয়েছে। কি ফতিমা, গতি কেমন বুঝছ? ফতিমা অভিযোগ করল যে এত বড় বাড়ি আর এত ভাড়াটের দেখাশোনা একেবারে একা করে উঠতে পারে না সে। কোনো সাহায্যই সে পায় না কারো কাছে। কেননা যদিও প্রতিটি পরিবারের পালা করে সিঁড়ি ও দরজার সামনের অংশটুকু পরিষ্কার করার কথা, কেউ তা করে না। ভেবো না ফতিমা, ওদের মজা দেখিয়ে দেব। কিন্তু এটা কিরকম হাউস কমিটি বলো তো? নিষ্কর্মার ঢেকি সব। চোদ্দের ঢোকানো হয় বাড়িতে, খারাপ লোকেরা নাম না লিখে লুকিয়ে থাকে। এটাকে তুলে দিলে নতুন কাউন্সিল নির্বাচন করতে হবে। তোমাকে বাড়ির ম্যানেজার করে দেব, কিন্তু কোনো কিছু নিয়েই অস্থির হতে পারবে না বলে দিচ্ছি। ফতিমা মিনতি করল তাকে ছেড়ে দেবার জন্য, কিন্তু প্রতিনিধি তার কথায় কান দিলেন না। ঘরে চারপাশে তাকিয়ে যথেষ্ট লোক আছে স্থির করে তিনি সবাইকে চুপ করতে বললেন। ছোট প্রারম্ভিক বক্তৃতা দিয়ে সভার কাজ শুরু করলেন। হাউস কমিটির মধ্যে শৈথিল্যের নিন্দে করলেন তিনি। প্রস্তাব করলেন নতুন কাউন্সিলে নির্বাচন প্রার্থীদের নাম দেয়া হোক। তারপর অন্যান্য বিষয়ে বললেন। শেষ করলেন এই বলে, কমরেডগণ, এই তো অবস্থা। খোলাখুলি বলতে গেলে বাড়িটা বিরাট, হোস্টেল হবার উপযোগী। কনফারেন্সগুলোতে যোগ দেবার জন্য যারা শহরে আসেন তাদের কোথায় রাখবো ভেবে পাই না আমরা। তাই স্থির করা হয়েছে এই বাড়িটাকে স্থানীয় সোভিয়েতের হোস্টেল করে দেয়া হবে। বাইরে থেকে যেসব প্রতিনিধি আসেন তারা থাকবেন এখানে। আপনারা সকলেই জানেন নির্বাসনের আগে পর্যন্ত কমরেড টিভেরজিন এখানে ছিলেন।
তার সম্মানার্থে এর নাম হবে টিভেরজিন হস্টেল। কোনো আপত্তি নেই তো? কবে নেওয়া হবে? আর তারা নেই তার। পুরো 1 বছর আপনাদের হাতে আছে। কর্মীরা সকলেই আবার বাড়ি পাবে, অন্যেরা নিজের চেষ্টায় জায়গা খুঁজে নেবে। 1 বছরের নোটিশ দেয়া হলো। আমরা সবাই কর্মী, আমরা প্রত্যেকে, আমরা সবাই। চারদিক থেকে চেঁচিয়ে উঠল লোকেরা। একজন হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। এ হলো গ্রেট রাশিয়ান গোয়ার তুমি। গ্রেট রাশিয়া হচ্ছে রাশিয়ার আদি ইউরোপীয় অংশ, যার মধ্যে মস্কো ও পিটার্সবার্গ, বর্তমানে যেটা লেনিনগ্রাদ, এটা অবস্থিত, ও যার অধিবাসীদের মাতৃভাষা রুশ। সব জাতি এখন সমকক্ষ। আপনি কি বলতে চাচ্ছেন তা বুঝিনি ভাববেন না। সবাই একসঙ্গে কথা বলবেন না, কার জবাব আগে দেব? নাগরিক ভালডিরকিন, এর সঙ্গে জাতির কি সম্পর্ক? খাপরোগিনার কথা ভাবুন। ওর ব্যাপারে জাতীয়তার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু ওকে আমরা নিশ্চয়ই উচ্ছেদ করছি। তাই নাকি? উচ্ছেদ করার চেষ্টা করেই দেখো না, মজা টের পাবে। দুমড়ানো সোফা, কুচকানো বিছানার চাদর কোথাকার! রাগে ঝোঁকে চিৎকার করে প্রতিনিধিকে যত সব বোকা বোকা গাল পাড়তে লাগলো খাপরুগিনা। শয়তানি! ফতিমা খুড়ি বিরক্ত হলো। লজ্জাও নেই? তুমি নাক গলাতে এসো না তো, থামো। আমার ব্যাপার আমিই ভালো বুঝব। প্রতিনিধি বললেন। চুপ করো খাপরুগিনা, তোমার কথা কিছুই আমার জানতে বাকি নেই। চুপ করো বলছি, নয়তো তোমাকে এক্ষুনি ধরিয়ে দেব। তোমার ভদকা বানানো আর চোরের আড্ডা বসানোর ব্যাপার ওরা হাতে নাতে ধরে ফেলার আগেই আমি ধরিয়ে দেব তোমাকে। ইউরি যখন ঢুকল, গোলমাল তখন চরমে উঠেছে। যে লোকটি প্রথম তার কথায় কান দিল, তাকে সে জিজ্ঞেস করল হাউস কমিটির কারো সঙ্গে দেখা হওয়া সম্ভব কিনা। লোকটি মুখের সামনে হাতটা চোঙের মতো করে ধরে গোলমালের ওপরে গলা তুলে চিৎকার করল, গালিউলিনা, তোমাকে ডাকছে। নিজের কানকে বিশ্বাস করতে পারল না ইউরি। রোগা বয়স্ক একটু কুঁজো একটি স্ত্রীলোক, ফতিমা খুড়ি, এগিয়ে এলো তার দিকে। শুধু তার মুখ দেখে ইউরি বলতে পারল সে গালিউলিনের মা। তক্ষুনি অবশ্য নিজের পরিচয় দিল না সে, বলল, আপনার ভাড়াটেদের মধ্যে একজনের টাইফাস হয়েছে। নামটাও বলল সে। রোগটা যাতে না ছড়ায় তার জন্য বিস্তর সাবধানতা অবলম্বন করতে হবে। আর এক কথা, রোগীকে হাসপাতালে নিতে হবে। আমি একটা ভর্তি করার জন্য চিঠি লিখব। হাউস কমিটির ছাপা চাই তাতে। কি করে এবং কোথায় সেটা হতে পারে? ফতিমা ভাবল ইউরি জিজ্ঞেস করছে রোগীকে হাসপাতালে নেব কি করে, তাই জবাব দিল, স্থানীয় সোভিয়েত থেকে কমরেড ডেমিনার জন্য একটা গাড়ি আসছে, মানে ওই প্রতিনিধির জন্য। খুব ভালো লোক উনি, কমরেড ডেমিনা আর কি। আমি ওকে বলবো, উনি নিশ্চয়ই আপনার রোগীকে গাড়িটা দেবেন। ভাববেন না কমরেড ডাক্তার, ঠিক পৌঁছে দেব আমরা। তা ভালো কথা, কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম কি, চিঠিটা কোথায় বসে লিখব? কিন্তু যদি গাড়িও থাকে, আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনি কি লেফটেন্যান্ট গালিউলিনের মা? আমরা ফ্রন্টে একই রেজিমেন্টে ছিলাম। ভয়ানকভাবে চমকে উঠে গালিউলিনা ফ্যাকাশে হয়ে গেল। ইউরি হাত চেপে ধরল সে। বাইরে চলো, উঠোনে গিয়ে কথা বলবো আমরা। দরজার বাইরে এসেই দ্রুত বেগে সে বলল, আস্তে কথা বলো, ঈশ্বরের দোহাই, আমার সর্বনাশ করো না। ইউসুপোকা ভুল পথে গেছে। নিজেই ভেবে দেখো, সে কি ছিল? শিক্ষানবিশ, কর্মী। তার বোঝা উচিত ছিল সাধারণ সাধারণ লোকেরা যে আজকাল অনেক ভালো আছে, অন্ধেও তা দেখতে পায়। সে কথার কেউ প্রতিবাদ করতে পারবে না। তুমি নিজে কি ভাবো তা আমি জানি না। তোমার পক্ষে সেটা ঠিক হতে পারে, কিন্তু ইউসুপোকার পক্ষে সেটা পাপ। ভগবান তাকে ক্ষমা করুন। তার বাবা ছিলেন সাধারণ সৈন্য, মারা গিয়েছিলেন তিনি। তার মুখে নাকি উড়ে গিয়েছিল গুলি লেগে। তার হাত আর পা। তার গলা কেঁপে উঠল। শান্ত হবার জন্য একটু থেমে সে বলে চলল, এসো, আমি তোমাকে গাড়ি ডেকে দিচ্ছি। জানি তুমি কে। কয়েকদিনের জন্য সে এখানে এসেছিল। আমাকে বলেছিল তুমি নাকি লারা গুইসারকে চেনো। খুব ভালো মেয়ে ছিল সে, মনে আছে আমার। আমাদের দেখতে আসতো। এখন কেমন হয়েছে জানি না। তোমাদের ভদ্রলোকেদের কথা কে বলতে পারে? ভদ্রলোকেরা সব দল বেঁধে থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু ইউসুপোকার পক্ষে সেটা পাপ। এসো, গাড়িটাকে চেয়ে নেওয়া যাক। কমরেড ডেমিনা যে গাড়িটা তোমাকে দেবেনি সে বিষয়ে আমি নিশ্চিন্ত।
কমরেড ডেমিনাকে জানো? ও হলো ওলিয়া ডেমিনা, লারার মার কাছে দর্জির কাজ করত। সেও এখান থেকেই বেরিয়েছে, এই এই বাড়ি থেকে। চলে এসো। বেশ অন্ধকার হয়ে এসেছে, তাদের ঘিরে আছে অন্ধকার। শুধু ডেমিনার পকেট টর্চের ছোট্ট গোল আলো ছুটে ছুটে যাচ্ছে বরফের এক একটা ঝাপটা থেকে আর একটাতে, মাত্রই 4-5 হাত দূরে। তাতে পথে আলো না ফেলে বরং গুলিয়ে দিচ্ছে বেশি। তাদের চারপাশে অন্ধকার, আর তারা পেছনে ফেলে এসেছে সেই বাড়ি, যে বাড়িতে অত লোক লারাকে চেনে, যেখানে ছোটবেলায় অতবার সে এসেছে, আর যেখানে সবাই বললে তার স্বামী অ্যান্টিপভো মানুষ হয়েছে। টর্চ ছাড়া ঠিক পথ চিনতে পারবেন তো কমরেড ডাক্তার? ডেমিনা বেশ পিঠ চাপড়ে কথা বলছিল। যদি না পারেন, আমারটা ধার নিতে পারি। ছেলেবেলায় সত্যি আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। লারার কথা বলছি। জানেন, ওদের একটা দর্জির দোকান ছিল, সেখানে আমি শিক্ষানবিশের কাজ করতাম। এবছর দেখা হয়েছে ওর সঙ্গে। ফেরার পথে মস্কোতে থেমেছিল। আমি বললাম, কোথায় যাচ্ছ বোকারাম? এখানে থাকো, এসো আমাদের সঙ্গে থাকবে, তোমাকে কাজ খুঁজে দেব আমরা। কিন্তু কোনো লাভ হলো না, ও থাকবে না। যাকগে, তার ব্যাপার সে জানে। পাশাকে বিয়ে করলো বুদ্ধি দিয়ে, হৃদয় দিয়ে নয়। তখন থেকে এরকম নির্বোধ, চলে গেল। ওকে কেমন লাগে আপনার? কি মনে হয়? সাবধান, পেছল কিন্তু। কতবার যে ময়লা জল দরজার বাইরে ফেলতে বারণ করেছি তার ঠিক নেই। এর চেয়ে দেয়ালের সঙ্গে কথা বলা ভালো। ওকে কি মনে হয়? কি ভাবি? কি আবার ভাবব? কিছু ভাববার সময় কোথায় আমার? এই যে এখানে আমি থাকি। একটা কথা ওকে বলিনি, ওর ভাই যুদ্ধে গিয়েছিল, সে তাকে বোধহয় ওরা গুলি করে মেরেছে। আর তার মা একসময় আমার মালিক ছিলেন যখন, তখন তার যাতে কোনো বিপদ না হয় সেদিকে লক্ষ্য রাখবো আমি। আচ্ছা, এবার ভেতরে যেতে হবে আমাকে, আসি। তারা বিদায় নিল। ডেমিনা ছোট্ট টর্চের আলো সরু পাথরের প্রবেশপথের ওপর লাফিয়ে পড়ে। দাগধারা দেয়াল আর নোংরা সিঁড়িতে আলো ছড়িয়ে এগিয়ে চলল, আর ইউরিকে ঘিরে ধরল অন্ধকার। ডান দিকে হলো কানন বিজয় স্ট্রিট, বাঁদিকে গাড়িবাগান স্ট্রিট। কালো বরফে ঢাকা দূরত্বে মিশে গিয়ে তারা আর রাস্তা নেই। পাথরের বাড়ির জঙ্গল থেকে কেটে নেওয়া চিলতে যেন তারা। সাইবেরিয়া অথবা উড়ালের ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেমন পথ কাটা হয় তেমনি। বাড়িতে আলো জ্বলছে, ভেতরটা উষ্ণ। এত দেরি হলো কেন? টনিয়া বলল। তুমি যখন বাইরে ছিলে তখন এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। ইউরি কোনো জবাব দেবার সময় পাবার আগেই সে আবার শুরু করল। সত্যি একেবারে আশ্চর্য। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম যে গতকাল বাবা অ্যালার্ম ঘড়িটা ভেঙে ফেলেছেন। খুব বিচলিত হয়ে পড়েছিলেন তিনি। বাড়িতে ওই একটা ঘড়িই চলে। সারাবার চেষ্টা করলেন, যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করে চললেন, কিন্তু কোনো ফল হলো না। ওই যে ওখানে এক ঘড়িওয়ালা আছে না, সে এক অদ্ভুত দর হাঁকল, 3 পাউন্ড রুটি। কি করব ভেবে পেলাম না। বাবা তো একেবারে মনমরা হয়ে আছেন। আর ঘণ্টাখানেক আগে বিশ্বাস করবে না, হঠাৎ কি জোর বেজে উঠল। এমন কানে তালা ধরানোর শব্দ যে ভয়ে হতভম্ব হয়ে গেলাম আমরা। ওই অ্যালার্ম ঘড়ি, এমন কথা কল্পনাও করতে পারো? আবার চলতে শুরু করেছে একেবারে নিজে নিজে। আমার টাইফাসের ঘণ্টা বাজল। ইউরি হাসল। তার টাইফাস রোগী আর সেই সুরেলা ঘড়ির কথা বলল সে। কিন্তু ইউরির টাইফাস হলো অনেক পরে। ততদিনে জিভাগোরা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আর কিছু তাদের অবশিষ্ট নেই। উপোস করছে তারা। যে পার্টি সদস্যকে একেবার ইউরি বাঁচিয়েছিল, যিনি ডাকাতের হাতে পড়েছিলেন, তার সঙ্গে সে দেখা করতে গেল। এই ভদ্রলোক যা পারলেন করলেন, কিন্তু গৃহযুদ্ধ শুরু হচ্ছে তখন। মস্কোতে প্রায় থাকেনি না বলতে গেলে। তাছাড়া মানুষ সে সময় যে কষ্ট সহ্য করেছে সেটাকে স্বাভাবিক বলে ধরে নিয়েছিলেন তিনি। আর যদিও তা প্রকাশ করতেন না, তিনি নিজেও অনাহারে ছিলেন। ব্রেস্ট স্ট্রিটের দম্পতির কাছে চেষ্টা করল ইউরি, তার সেই প্রাক্তন টাইফাস রোগী ও তার যোগানদার স্বামী। কিন্তু মাঝখানকার মাসগুলির মধ্যে সে কোথায় উধাও হলো, তার স্ত্রীরও পাত্তা মিলল না। ইউরি যখন গিয়েছিল, গ্যালিওলিনা বেরিয়ে গিয়েছিল তখন। ভাড়াটেরাও অধিকাংশই নতুন, আর ডেমিনা যুদ্ধক্ষেত্রে। একদিন তাকে জানানো হলো নির্ধারিত দামে সে কিছু জ্বালানি কাঠ পাবে। সেগুলো আনার জন্য ভিন্ডাভা স্টেশনে গেল। বুর্জোয়া স্ট্রিটের অন্তহীন পথ ধরে আর আশাতীত সম্পদ যে গাড়িতে করে নিয়ে আসছিল, তার কোচোয়ানের ওপর দৃষ্টি রাখতে রাখতে সে যখন হাঁটছিল,
লক্ষ্য করলো রাস্তাটা একেবারে অন্যরকম দেখাচ্ছে। দেখলো এপাশ থেকে ওপাশ হেলে পড়ে যাচ্ছে সে। তার পা আর তাকে টানতে চাইছে না। এইবার সে ভাবলে, আমার হয়ে গেল টাইফাস। সে পড়ে যাবার পর কোচোয়ান তাকে তুলে কাঠের স্তূপের ওপর শুইয়ে দিল। কি করে বাইরে পৌঁছেছিল ইউরি জানে না। প্রায় 15 দিন ধরে থেকে থেকে বিকারের ঘোরে কাটালো সে। স্বপ্ন দেখল তার লেখার টেবিলের ওপর টোনিয়া দুটো রাস্তা সাজিয়ে রেখেছে, গাড়িবাগান স্ট্রিট বাঁদিকে আর ডান দিকে কানন বিজয় স্ট্রিট। তারপর টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিয়েছে। তার উষ্ণ কমলা রঙের আলো রাস্তা উজ্জ্বল করেছে। এখন সে লিখতে পারে, তাই লিখছে। অনেকদিন আগেই যা তার লেখা উচিত ছিল, যা সে চিরকাল লিখতে চেয়েছে কিন্তু কখনো পারেনি, তাই লিখছিল সে। সেটা লেখা এখন সহজ হয়ে গেছে তার কাছে। সাগ্রহে লিখছে, ঠিক যা বলতে চায় তাই লিখছে। শুধু মাঝে মাঝে একটি ছেলে তার বাধা সৃষ্টি করছিল। সরু কিরখির চোখ তার, বোতাম খোলা হরিণের চামড়ার কোটের ফাড়ের দিকে বাইরে দিয়ে পড়া, যেমন পরে উড়ালে কি সাইবেরিয়ায়। সে নিশ্চিত জানে এই ছেলেটি হলো তার মৃত্যুর দূত, অথবা সোজা কথায় বলতে গেলে এই তার মৃত্যু। কিন্তু সে যদি তাকে কবিতা লিখতে সাহায্য করে, তাহলে কি করে সে তার মৃত্যু হতে পারে? মৃত্যু কি করে কাজে লাগবে? মৃত্যুর পক্ষে সাহায্য করা কি করে সম্ভব? তার কবিতার বিষয় সমাধিও নয়, পুনরুত্থানও নয়, ও দুয়ের মাঝের দিনগুলো। কবিতার নাম বিক্ষোভ। সবসময় তার সেই 3 দিনের কথা বর্ণনা করতে ইচ্ছে করে, যে 3 দিন ধরে কালো ক্রুব্ধ কৃমিকীটে পরিপূর্ণ এই পৃথিবী প্রেমের মৃত্যুহীন অবতারকে যন্ত্রণা দিয়েছে। যেমনভাবে ঢেউ উঁচুতে উঠে সমুদ্রের তীরে লাফিয়ে পড়ে তাকে ঢেকে ডুবিয়ে দেয়, তেমনিভাবে ঢেলা ছুঁড়েছে তার গায়ে। কেমন করে 3 দিন ধরে পৃথিবীর বুকের ওপর দিয়ে বয়ে গেছে কালো ঝড়, কখনো এগিয়ে এসেছে, আবার হটে গেছে মাঝে মাঝে। দুটো লাইন ফিরে ফিরে আসছিল তার মাথার মধ্যে। তোমার সান্নিধ্যে আমরা আনন্দিত, আর জাগরণের লগ্ন আসন্ন। তার কাছে তাকে স্পর্শ করেছিল নরক, পুতি, অবক্ষয় ও মৃত্যু, অথচ তার একই রকম কাছাকাছি আছে বসন্ত ঋতু আর মেরি মাদলিন আর জীবন। এখন জাগরণের লগ্ন আসন্ন, জেগে ওঠার, উঠে পড়ার সময়, উত্থানের, পুনরুত্থানের সময়। ইউরির অবস্থা ভালোর দিকে ফিরল। প্রথমে নির্বোধের মতো সবকিছু ধরাধার্য বলে মেনে নিচ্ছিল সে। কিছু মনে ছিল না। একটা জিনিসের সঙ্গে অন্য আরেকটা যোগসূত্র দেখতে পেত না সে। অবাক হতো না কিছুতেই। তার স্ত্রী তাকে খেতে দিচ্ছিল সাদা রুটি, মাখন আর চিনি মেশানো চা, কফি দিচ্ছিল। এসব জিনিসের অস্তিত্বই যে ছিল না, সেটা ভুলে গিয়ে কবিতার মতো কিংবা রূপকথার মতো এদের আস্বাদ যে উপভোগ করত। রোগমুক্তির পর এই পথ্য ঠিক এবং যথাযথ বলে মেনে নিয়েছিল সে। শিগগিরই অবশ্য ভাবনা ফিরে এলো তার। অবাক হলো, এসব কি করে পেলে? টোনিয়াকে সে জিজ্ঞেস করল। তোমার গ্রানিয়া এসব জোগাড় করে দিয়েছে। কে গ্রানিয়া? গ্রানিয়া জিভাগো। গ্রানিয়া জিভাগো? আরে হ্যাঁ, তোমার ভাই ইয়েভগ্রাফ টমস থেকে এসেছে। তোমার সৎ ভাই তোমার অসুখের সময় রোজ এসেছে। তার গায়ে কি হরিণের চামড়ার কোট ছিল? ঠিক। তাকে দেখেছ তাহলে? এতদিন ধরে তো প্রায় অচৈতন্যেই ছিলে। ও বলছিল কোনো বাড়িতে না কোথায় সিঁড়িতে তোমার সঙ্গে দেখা হয়েছে ওর, কিন্তু তুমি নাকি ওকে অসম্ভব ভয় পাইয়ে দিয়েছিলে। তোমাকে পুজো করে প্রায়। তোমার সব লেখা ও পড়ে। কত জিনিসই না এনে দিয়েছে আমাদের, চাল, কিসমিস, চিনি। এখন ফিরে গেছে ও। ওর ইচ্ছে আমরা ওখানে যাই। অদ্ভুত চরিত্র ছেলেটি, একটু রহস্যময়। সরকারের সঙ্গে কোনো রকম একটা যোগ আছে বলে মনে হয়। ও বলে বলে 2-1 বছরের জন্য শহর ছেড়ে আমাদের জমিতে ফেরা উচিত। ক্রোগারদের জায়গাটার কথা ভাবলাম আমি। ওর কি মনে হয় জিজ্ঞেস করেছিলাম। ও বলল খুব ভালো কথা, সেখানে সবজি ক্ষেত করতে পারি আমরা। চারদিকেই তো বন। একেবারে কোনো লড়াই না করে ভেড়ার মতো মরার কোনো অর্থ হয় না। সে বছর এপ্রিল মাসে জিভাগো তার পুরো সংসার নিয়ে রওনা হলো প্রাক্কালীন ভারিকিনো জমিদারির দিকে, উরালের সুদূর কোণে ইউরিয়াটিন শহরের কাছে।